আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তোমাদের ম্যাথমেটিক্স 2 বইয়ের অধ্যায় 2 থেকে আলোচনা করব, যেটা তোমাদের বোর্ড ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে অবশ্যই কিন্তু একটা অঙ্ক আসবে। ওকে, এজন্য খুব সাবধানে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে আমাদেরকে। তো আজকে এই অধ্যায় 2 এটা আমাদের শুরু করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। এখানে তুমি এটাকে সূত্রও বলতে পারো। তো আসো দেখে নিই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি কি। তো এখানে মূলত আমাদের 2 অধ্যায়টায় রয়েছে এক্সপোনেনশিয়াল সিরিজ। তো এক্সপোনেনশিয়াল সিরিজটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা প্রমাণিত একটা সিরিজ, সেটা হচ্ছে ই এক্সপোনেনশিয়ালের ই ইকুয়ালস টু উইল বি 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল আর প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, 2 নম্বরে দেখা যাচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 0 এর মান কিন্তু 1। এগুলো আসলে তোমাদের একটু চর্চা করতে করতে আশা করি মনে থেকে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের ম্যাথসের ভিতরে এই প্রশ্নগুলো প্রায় আসবে এবং বিশেষ করে অতি সংক্ষিপ্তে তোমরা এগুলো দেখতে পাবা। এবং আমরা এটাও আগের থেকে জেনে আসছি যে 0 কোনো কিছুর নিচে যদি 0 থাকে তার মান কিন্তু ইনফিনিটি। এটা উপরে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 1 মানে হোয়াট এভার যাই থাকুক না কেন, নিচে 0 থাকা মানে তার মান কি ইনফিনিটি। এটাকে অন্যভাবেও প্রকাশ করা যায় যে ফ্যাক্টোরিয়ালের ভিতরে যদি কোনো একটা নেগেটিভ সংখ্যা থাকে, নেগেটিভ নাম্বার -1 2 3 4 হোয়াট এভার যাই হোক না কেন, তার মান কিন্তু ইনফিনিটি। আবার সেটাকে কিন্তু 1/0 হিসেবেও লেখা যায়। ওকে, এইটা আর একটা বিষয় আছে এখানে, যে এই যে এটাকে যদি আমি এইভাবে লিখি যে 1 বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস যে কোনো একটা নাম্বার, তার মান কিন্তু আবার 0 হবে। ওকে, কীভাবে 0? মানে 1/1/0 আর কি, তার মান আলটিমেটলি 0 হয় আর কি। তুমি একটু হিসাব করলে বুঝতে পারবা। ওকে, এখানে 4 নম্বরের তথ্যটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটা আমাদের অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা দেখতে পাবো যে কোনো কিছুর মানে ঘরের ভিতরে, ফ্যাক্টোরিয়ালকে আমি ঘর বলছি, যে ঘরের ভিতরে যদি কোনো নাম্বার থাকে, ঠিক আছে, তো ওইটাকে আমি যদি টেনে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে তার থেকে অবশ্যই একটা মানে এটা -1 হবে। তার মানে আমি যদি ঘর থেকে কোনো কিছু টেনে বের করে নিয়ে আসি, তাহলে অবশ্যই তার ভিতরে একটা ইফেক্ট পড়বে। ইফেক্টটা কি? -1 হবে তার থেকে। দ্যাটস মিন এটাকে যদি উদাহরণের সাহায্যে বলি, যদি মনে করো ফ্যাক্টোরিয়ালের ভিতরে রয়েছে 24, এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসবো 24, তাহলে ভিতরে অবশ্যই হবে 23। অর্থাৎ 24 থেকে 1 বিয়োগ করলে হবে কি 23। এটা একটা তথ্য। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এইটা, সেটা হলো 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস যে কোনো সংখ্যা, যে কোনো নাম্বার 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 2 3 4 5 যাই হোক না কেন, সেটা কিন্তু এক্সপোনেনশিয়াল সিরিজে চলে আসবে। অর্থাৎ এই n এর জায়গায় 1 2 3 4 মানে 0 থেকে 0 1 2 3 4 ইত্যাদি তুমি যদি বসাও, তাহলে এক পর্যায়ে গিয়ে যোগ করলে এরকম একটা এক্সপোনেনশিয়াল সিরিজ পাবো। এটা আমরা এক্সপ্লেন করার যদি সুযোগ হয় আমি করে দিব। তো সেটার মান কিন্তু ই, অর্থাৎ এইটা আলটিমেটলি আসলে এই ধারাটাই রূপ, মানে ধারাটার একটা সংক্ষিপ্ত রূপ। ওকে, তো সেটা আমরা ই দ্বারা ডিনোট করতে পারি। ওকে, ঠিক আছে, এটা গেল। আবার একই রকমভাবে যখন যদি এই যে নাম্বারটা যদি না থাকে, শুধুমাত্র থাকে 1 বাই ফ্যাক্টোরিয়াল n, সেক্ষেত্রে একটা 1-এর ঘাটতি থাকবে। তো একটা 1-এর ঘাটতি থাকলে আমরা যদি এই মনে করো শুধুমাত্র এইটা, তো এইটা তো এক্সপোনেনশিয়াল সিরিজ হবে না, 1 লাগবে। তো আমরা যদি এক্সট্রা একটা 1 নিয়ে আসি, তাহলে অবশ্যই লাস্টে কিন্তু এক্সট্রা একটা 1 বিয়োগ করতে হবে। তার মানে এই তখন ইটা চলে আসবে এবং ফাইনালি লাস্টে আমরা যে 1টা বিয়োগ করব সেটা। আসলে এটা জাস্ট মনে রাখলেই হবে, তোমাদের অত না বুঝলে চলবে। 1 বাই ফ্যাক্টোরিয়াল n ইকুয়ালস টু হবে, মানে কোনো সংখ্যা যদি বিয়োগ করা না থাকে n থেকে, তখন হবে e-1। দ্যাটস ইট, এটা মনে রাখবা। ওকে, আর এখানে যে 3টা সূত্র আমাদের দেওয়া আছে, এটা আমরা পূর্ব থেকে আমাদের পরিচিত সমান্তর ধারার সূত্র। তো সেটা একটু দেখে নিই। যে সমান্তর ধারার আমরা জানি n-তম পদ tn মানে টার্ম n ইকুয়ালস টু a প্লাস n-1 ইন্টু d। এখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা এবং d হচ্ছে সাধারণ অন্তর। এটা তো আমরা জানি। আর নিশ্চয়ই সমান্তর ধারা সম্পর্কে ধারণা আছে নিশ্চয়ই। সমান্তর ধারা জাস্ট লাইক এইটা, যে সমান্তর ধারা হচ্ছে যদি যে কোনো একটা পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে যা হবে,
তার পরের পদ থেকে সেই পদটা বিয়োগ করলে একই হবে, আবার তার পরের পদ থেকে তার পূর্বের পদ বাদ দিলে একই হবে। দ্যাটস মিন যে কোনো দুইটা পদের বিয়োগফল একই হবে। যেমন এখানে 2 থেকে 4 থেকে 2 বাদ দিলে কিন্তু 2 হয়, আবার 6 থেকে 4 বাদ দিলে কিন্তু 2 হয়, আবার 8 থেকে 6 বাদ দিলে কিন্তু 2 হয়। এটা কিন্তু সমান্তর ধারা বন্ধুরা। ওকে, এইটাও কিন্তু সমান্তর ধারা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে সমান্তর ধারার বিষয়। আর 8 নম্বরে যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4, এটাকে কিন্তু আমরা এটা কিন্তু তোমরা 9 10 এ অবশ্য ডিটেলসে দেখে আসছো যে এটাকে ভাঙলে এরকম একটা সূত্র দাঁড়ায় n × n + 1/2। ওকে, আর যদি 2 4 6 8 হয়, মানে 2 4 6 8 যদি হয়, সেক্ষেত্রে এই 2টা থাকবে না, n × n + 1। কারণ হচ্ছে দেখো এইটা আলটিমেটলি কিন্তু এইটার একটা রূপ। যেমন আমি যদি এটাকে একটু ভেঙে দেখাই, তারপর এখান থেকে আমি যদি 2 কমন নিই, তাহলে কিন্তু 1 + 2 + 3 + 4 + ... এরকম একটা রাশি আসে, তাই না? তাহলে এই 2টা থাকবে। আর এইটার সূত্র কিন্তু আমরা আগের থেকেই জানি যে n × n + 1/2। তাহলে এই 2 যদি কাটাকাটি যায় তাহলে কে থাকে বন্ধুরা? রাইট, এটা থাকে n × n + 1। তো সেটাই কিন্তু আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এই তথ্যগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে যেহেতু একটা অঙ্ক আসবে, তাহলে আশা করি এই তথ্যগুলো তোমরা আগে থেকে আত্মস্থ করে নিবা। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা অঙ্ক উঠিয়ে নিয়ে তারপরে আসি, অঙ্কটা সমাধান করে আজকের লেকচার আমরা শেষ করব। ঠিক আছে বন্ধুরা, আমরা অঙ্কটি লিখে নিয়ে আবার ফিরে আসলাম। তো এখানে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। একটু প্রথম অঙ্কটা একটু ভালোভাবে বুঝতে পারলে বাকিগুলো আশা করি অতটা কঠিন হবে না। যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো সেটা হচ্ছে 1 + 2/(1 + 3/(2 + 4/(3)। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সমান্তর ধারার যে n-তম পদের সূত্র আমরা দেখেছিলাম, সেই সূত্র দিয়ে আমাদের নর্মালি অঙ্ক থাকে a + n - 1 × d। এই সূত্রের সাহায্যে আমাদের ধারাটির n-তম পদ আমরা বের করব। ঠিক আছে, তো তার আগে আমরা দেখব যে লব এবং হরে আসলে পরিপূর্ণ সংখ্যা আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে উপরে আছে, এটা কিন্তু উপরে লব, আর নিচে কিন্তু মনে মনে একটা সংখ্যা একটা 1 থাকে। তো সেক্ষেত্রে আমরা নিচে যেহেতু কোনো সংখ্যা নাই, সেক্ষেত্রে আমাদেরকে সংখ্যা পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটার হরে তো আমাদের সংখ্যা আছে, বাট প্রথমটার হরে কিন্তু কোনো সংখ্যা নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা বসাবো যাতে ভ্যালুর কোনো পরিবর্তন না হয়। তো আমরা একটু পরে বসাই, আগে ওইগুলো বসিয়ে নিই। 2/(1 + 3/(2 + 4/(3 +... আর বন্ধুরা, এখানে তোমরা কি বলতে পারবা যে এখানে আসলে কত বসালে আমাদের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, আবার অঙ্কটা সহজ হবে? আশা করি অনেকেই বুঝতে পারছো। তোমরা নিশ্চয়ই মনে করতেছো এখানে আমি যদি (1 বসাই তাহলে তো (1 এর মান তো 1, তো যা তাই থাকে। কিন্তু বন্ধুরা আরেকটা জিনিস দেখতে হবে যে তোমাদের ডান পাশে কিন্তু খেয়াল রাখতে হবে। ডান পাশে কি 2 আছে? না, যদি 2 থাকতো তাহলে কিন্তু আমরা 1 দিতাম। যেহেতু এখানে 2 নাই, 1 আছে, তাহলে 1 এর আগের কোনো সংখ্যা যদি থাকে এবং সেটার মাধ্যমে যদি কোনো মানটা চেঞ্জ না হয়, তো সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এই জন্য কিন্তু আমরা ছোট্ট একটা তথ্য জানি যে (0) মান কিন্তু 1 বন্ধুরা। তো (0) মান যেহেতু 1, তাহলে 1/1 যদি আমরা দিই তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের হরটা আমরা পেয়ে যাচ্ছি, মানেরও কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, তো এখন আমরা আসি, আমরা ধারাটির n-তম পদ বের করব। সেটা লবের ক্ষেত্রে আলাদাভাবে বের করব উপরে, এবং হরের ক্ষেত্রেও আলাদাভাবে বের করব উপরে। দেখো, এখন আমরা লিখব ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ টি টার্ম n = আমরা একটা দাগ দিয়ে দিলাম। দেখো উপরে কিন্তু 1 2 3 4 এভাবে আলাদা আছে। আলাদা থাকলে এটা কিন্তু সমান্তর ধারায় পড়তেছে। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কিন্তু এইটাই হবে, a + n - 1 × d। তো এক্ষেত্রে a মানে কিন্তু প্রথম পদ 1 প্লাস n কিন্তু আমরা জানি না n - 1, আর d মানে কিন্তু হচ্ছে যে সাধারণ অন্তর। দ্যাটস মিন যে কোনো দুইটা পদের বিয়োগফল। অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলেও 1 থাকে, অথবা 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, অথবা 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে। তুমি যেটাই দাও 1 হবে। তো আলটিমেটলি 1 2 3 4 এভাবে করলে, ক্যালকুলেশন করলে n আসবে শুধুমাত্র, সেটা আমরা দেখবো একটু পরে। একইভাবে নিচে আমরা আসি, নিচে কিন্তু প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে সংখ্যার সাথে, সেক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়ালটা দিয়ে দেবো। তো তার আগে আমরা একটু এই সূত্রটা বসিয়ে নিই। তো 0 1 2 3, তাহলে প্রথম পদ কিন্তু 0, এর মান হচ্ছে 0 + n - 1 × d মানে কি হবে? 1 থেকে 0 বাদ দিলে 1, অথবা 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1। তার মানে এটা হচ্ছে
1 এবং যেহেতু সকলের জন্যই ফ্যাক্টোরিয়াল রয়েছে তাই আমরা ফ্যাক্টোরিয়ালটা নিচে নামিয়ে দেবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যেহেতু সকলের ফ্যাক্টোরিয়াল তাই আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, আর কিছু না। ওকে, এখন দেখো এখানে 1 প্লাস n-1 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে তো n-1ই হয়, সেক্ষেত্রে 1 কাটাকাটি গেলে শুধু n হয়। এখন থেকে মনে রাখবা 1 2 3 4 এভাবে হলেই n-তম পদ সরাসরি n হবে, আমরা এটা বসিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, এখানে কিন্তু জিরোটা বাদ চলে যায়, তাহলে 1 - 1 n-1 এর সাথে 1 গুণ করলে n-1ই হয়। ওকে, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি n, আর উপরে n আর নিচে n-1। এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় মনে রাখতে হবে যে এক্সপোনেনশিয়াল সিরিজের কিন্তু উপরে কোনো n নাই, আর আমাদেরকে কিন্তু এক্সপোনেনশিয়াল সিরিজই বানাতে হবে, এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। ওকে, তো সেক্ষেত্রে সবসময় একই নিয়ম ফলো করতে হবে, দেখতে হবে যে নিচে যা আছে সবসময় নিচের উপরের এটাকে আমাদের বাদ দিতে হবে, মানে কাটাকাটি করতে গেলে নিচের যা আছে তার মতোই কিন্তু উপরে বানাতে হবে। দ্যাটস মিন খুবই সহজ, নিচে কিন্তু n-1 আছে, তাহলে আমি অটোমেটিক্যালি উপরে কিন্তু n-1 দিয়ে দেবো। n-1 দেওয়ার পরে দেখবো যে আসলে মিলে কিনা, আমার ছিল কি n আর আমরা দিচ্ছি কি n-1, তাহলে অবশ্যই এখানে একটা 1 কিন্তু বেশি হয়ে গেছে, আমরা -1 বেশি আছে, এই জন্য +1 দিলে কাটাকাটি করলে আগেরটাই থাকে। ওকে, তাহলে n-1 আমরা এই বসিয়ে দিলাম, আমরা কিন্তু আলটিমেটলি কিছুই চেঞ্জ করিনি। ওকে, এখন আমরা আসি, জাস্ট আমরা ভাগ করে দেবো। এখন n-1টাকে ঘিরে দিলাম, n-1 এনেছে এটা দেবো, আবার 1 এনেছে এটা, বাম পাশে আমাদের tn রয়েছে, আর n-1 এনেছে n-1, n-1 তার নিচে ফ্যাক্টোরিয়াল n-1, রাইট, প্লাস মানে এই যে প্লাস বন্ধুরা, এটা 1 এর নিচে আবার n-1, রাইট, 1 এর নিচে n-1, তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে এইরকম একটা টার্মে নিয়ে আসতে যাতে উপরে n না থাকে। ওকে, তাহলে এইটাই কিন্তু আর হাত দেওয়া লাগবে না, এটা বসে যাবে, বাট এইটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে দেখো n-1 আমরা উপরে রাখলাম। এখন আমরা যদি এই পুরোটাকে, আমরা বলেছিলাম যে ফ্যাক্টোরিয়ালের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলে অবশ্যই কি হবে, 1 বিয়োগ হবে তার থেকে। তো ফ্যাক্টোরিয়ালের ভিতরে যাই থাকুক না কেন সবগুলো যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে সবগুলো থেকে 1 বিয়োগ হবে। দ্যাটস মিন n-1 যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে কিন্তু এই n-1 থেকে আবার 1 বিয়োগ হবে। দ্যাটস মিন n-1 আর একটা -1 আসবে। ঠিক আছে, আমি এইটা বাইরে বের করেছি, তাহলে এর থেকে 1 বিয়োগ হবে, সিম্পল, প্লাস 1/n-1 আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের আলটিমেটলি n-1 কাটাকাটি গেল, তাহলে উপরে হচ্ছে n1 আর নিচে হবে n-2 তার ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1। এখন কিন্তু বন্ধুরা আমরা এটা এই যে n-তম পদ, এটা কিন্তু আমাদেরকে যোগফল বের করতে হবে। তো যোগফল বের করার নিয়ম হচ্ছে, আমাদের এখন যতগুলো জায়গায় n রয়েছে ততগুলো জায়গায় আমরা 0 1 2 3 4 ইত্যাদি বসালে আমাদের মূলত হয়ে যাবে যোগফলটা। কারণ ওটা বসাতে গেলে আমাদের আরও দীর্ঘ সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র দেখে আসছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে দেখেছি যে 1/ফ্যাক্টোরিয়াল n- যে কোনো নাম্বার হলে তার মান হয় e, তার মানে এক্সপোনেনশিয়াল সিরিজ হবে, এটা এরকমই হবে। তো সেক্ষেত্রে আমরা একবারে লিখবো, অতএব ধারাটির সমষ্টি Sn, দ্যাটস মিন সাম, n মানে n সংখ্যক সংখ্যার সাম আর কি, সমষ্টি। এইটার জায়গায় আমরা দেবো e প্লাস এটার জায়গায় আমরা দেবো e। কেন e দিলাম, এখানে তোমাদের প্রশ্ন থাকবে, এখানে 2 এখানে 1, ওইটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে n- যে কোনো নাম্বার হইলেই সেটা কিন্তু ই ধারাতে পড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এটাও ই এটাও ই, তাহলে আমাদের 2e, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো এটাই ছিল আমাদের মূল আজকে বেসিক একটা অঙ্ক। তো এই ম্যাথটা তোমরা একটু ভালোভাবে আত্মস্থ করলে আশা করি অন্য অঙ্কগুলো এর সাথে সিমিলার, হয়তো কিছুটা চেঞ্জ থাকতে পারে আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। আর পূর্বের আমাদের এটা তো দ্বিতীয় অধ্যায়ে চলে, তো প্রথম অধ্যায়ে যারা দেখে আসোনি, তো প্রথম অধ্যায়ে আমার প্লেলিস্টটা তোমরা দেখলে পুরো অধ্যায় ওখানে বর্ণনা করা আছে। আশা করি তোমরা ওইটা থেকে প্রথম অধ্যায়টা শেষ করতে পারবা। তো
আজকে এই পর্যন্তই। তো ভালো থাকো সবাই, আর প্র্যাকটিস করতে থাকো তোমাদের ম্যাথমেটিক্স টু আর দেখতে থাকো কি অনেক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।